এই দুর্নীতিগ্রস্ত সরকার, বাচ্চাদের মিড ডে মিল চুরি করা সরকার, মেধা চুরি করা সরকার, এই জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের যারা লুটে নিচ্ছে, যারা আদিবাসীদের যারা স্বাভাবিক অধিকার সেখান থেকে যারা কেড়ে নিচ্ছে, এই অপদার্থ সরকারের বুককে একটু কাঁপুনি ধরাতে চাই। ধরাবেন ভাই? ইনকলাব, ইনকলাব, চুপচাপ, চুপচাপ। এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই বিভাজনের সরকার, এই চাকরি চোরের সরকার, এই মিড ডে মিল চোরের সরকার, এই আদিবাসীদের যে অধিকার হরণের সরকার, এই দলিতদের অধিকার হরণের সরকার, এই মুসলিমদের অধিকার হরণের সরকার, একটাও ভোট হবে না ওদেরকে, তাই তো? মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন, স্বচ্ছতার কথা বলে, অভিষেক ব্যানার্জি বলে, আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে। আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে, আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না। আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে। আমি এখানে বলে যাচ্ছি, এমনও গিয়েছে 100 দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না। সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের। বন্যা হয়েছে দাদা, যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার শুধু টাকা কামানোর জন্য, লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে। ভাবতে পেরেছেন? আরে বন্যা হয়েছে ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে। খাল খাল খনন দেখিয়েছে, এত ফুট দেখিয়েছে ওই মৌজায় আর কোনো জায়গায় নাই, সব পানি হয়ে গেছে। সে তথ্য আমার কাছে আছে, রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বে না। আর ওনার ভাইপো কোথা বললো আগে ধর বেটাকে, দিদির থেকে এক গুড় কাঠি বাড়া না তো আমার পারলে আমাকে ছাড়বে কেন? ধরুক, এই তো ক্যামেরার সামনে বলছি আমি। এত খাল খনন দেখিয়েছে ওই মৌজায় আর কোনো পানি মানে মাটি থাকবে না, সব পানি হয়ে যাবে, খাল হয়ে যাবে। এই লেভেলে দুর্নীতি করেছে। তো কারা এবার হচ্ছে কথা, এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে, বিরাট নাটক করছে। দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জে আসুক, অভিষেক বাবুর নাটকটাকে আমি ধরিয়ে দেবো। কি দেখছেন? দিল্লি গেল, বিভিন্ন দপ্তরে ধর্ণা দিল, রাজ্যে আসলো, রাজ্যপাল ভবনের সামনে ধর্ণা দিল, ইটেন্ডা এলাকাতে 100 দিনের কাজের টাকা ফেরত চাই, আবাস যোজনার টাকা ফেরত চাই বলে স্লোগান দিল, সব করলো। কিন্তু অভিষেক বাবুকে কেন্দ্রের এজেন্সি না তদন্ত মানে কি তা জিজ্ঞাসাবাদ করে দিল্লিতে আমি ফ্লাইট ধরে ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। এই যে চাকরি চুরি করেছে, এই চাকরি চোরেরা বাঁচার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। রাজ্যের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে যে আইনজীবী বলছে আমরা সন্দেহ প্রকাশ মানে আমরা ভয় পাচ্ছি গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে, এটাকে আপনি একটু আটকান। কার টাকা নিয়ে বলছে? আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে। কিন্তু আপনাদের বলে রাখি, সম্ভবত সংবিধানের 131 নম্বর ধারাতে উল্লেখ আছে, রাজ্যের মধ্যে কোনো যদি সংঘাত লাগে, রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো সংঘাত হয়, 131 নম্বর ধারা সম্ভবত সেটাকে সামনে রেখে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে। আমাদের রাজ্য সরকার যদি দেখছে যে আবাস যোজনায় আমরা পাচ্ছি না, আমাদের সাথে নাকি কেন্দ্র সরকার বঞ্চনা করছে, তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না ভাই? 100 দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না, অল্প টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করে টাকাটা কেন বার করছে না? যে ধরনের মামলা করে টাকাটা বার করলো রাজস্থান সরকার, বিগত রাজস্থান সরকার মামলা করে টাকাটা বার করেছিল, আমাদের রাজ্য সরকার কেন বার করছে না? আমাদের রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায়, 100 দিনের টাকা যারা দুর্নীতি করেছে আবার দেখবেন শাহজাহান, শিবু, উত্তমদের নাম চলে আসবে, ওদেরকে জেলের ভাত যেমন খাচ্ছে ডবল ভাত খাওয়াবে। এবং আপনাদের এখানে হাজী নুরুল ইসলামের হয়ে যারা হই হই করছে তাদের অনেকেরই নাম বেরিয়ে আসবে, তারা 100 দিনের কাজে দুর্নীতি করেছে, আবাস যোজনা দুর্নীতি করেছে, সবকটা ব্যাটা জেলে যাবে। সেই ভয়ে রাজ্য সরকার মামলায় যাচ্ছে না। তবে একটা কথা বলে রাখি, এই মাথার উপরে ছাদ নাই কেন, এরই তো লড়াই আমাদের, এরই তো লড়াই আমাদের। মোদী বাবু যখন শপথ নিচ্ছেন তখন বলছেন কি, সংবিধানের শপথ নিয়ে কি বলছে? মৌলিক অধিকারগুলোকে পূরণ করব। তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো আমার মাথার উপরে ছাদ চাই। মোদী বাবু ব্যর্থ হয়েছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, আখতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে পশ্চিম বাংলার মানুষের কথা বলবে, এই বসিরহাটের মানুষের কথা বলবে, ইটেন্ডার মানুষের কথা বলবে। এখনো কেন কাঁচা বাড়ি আছে, মাথার উপরে ছাদ নাই কেন, আবাস যোজনার ঘর যাতে বুঝিয়ে দেওয়া যায় তার আওয়াজ তুলবে। যদি আপনারা সুযোগ দেন, কোনো কাটমানি লাগবে না, কোনো কাটমানি লাগবে না। গতকালকে একটা প্রোগ্রাম করছিলাম ন্যাশনাল হাইওয়ের ধারে,
আমডাঙ্গাতে, সেখানে আমার কাছে একটা চিঠি আসলো। তার আগে যোগাযোগ করেছিল, মধ্যখানে তারা যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার 2013 সালে একটা সংশোধনীতে বলা হয়েছে যে রাস্তা সংস্কার হয়, জানেন তো, রাস্তা চওড়া হয় এই ক্ষতিপূরণের বিষয়ে। সেইখানেও তৃণমূলের বন্ধুরা ক্ষতিপূরণও তো কাটমানি খেয়েছে। তো এর সমাধান করতে কোথায় যেতে হবে? দেশের আইনসভার মধ্যে, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সেখানে গিয়ে আমাদেরকে তো বলতে হবে। তো আমাদের লোককে যদি সেখানে না পাঠায়, তাহলে আমরা যেটা আশা করছি বিতা হবে। আমরা আশা করছি আম খাবো, আর যদি আমরা গাছ লাগিয়ে দিই আম পাওয়া যাবে দাদা? তাহলে আম খাওয়ার ইচ্ছে গেলে কি করতে হবে? আম গাছ লাগাতে হবে। যদি চান আপনার কণ্ঠ পার্লামেন্টে যাবে, আপনার হয়ে কথা বলবে, আপনার হয়ে সওয়াল করবে, আপনার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবে, তাহলে কে টিকটক ভিডিও করেছে যার দল, তাদেরকে আর ভাবার দরকার নাই। আর যারা জনগণের বিপক্ষে বিল পাস করিয়ে শুধু আদানি আম্বানিদেরকে সহযোগিতা করার জন্য এই শুভেন্দু অধিকারীদের দলেরা, এই সুকান্ত বাবুদের দলেদেরকেও আমাদের জনবিচ্ছিন্ন করতে হবে। তাই আগামী দিনে আপনাদের ভোটটা খাম চিহ্নতে দিতে হবে, জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে পাঠাতে হবে। ভাই, পানীয় জল থেকে শুরু করে অনেক বিষয় আমাদেরকে দিয়েছে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, শেষে যেটা পয়েন্টটা দেখছিলাম, অনেক পয়েন্ট আছে, বলা সম্ভব নয়। কটা বাজে? আর আর 5-7 মিনিট বক্তব্য দেবো। কারো অসুবিধা হবে ভাই? অসুবিধা আছে? কারো এনার্জি লস হচ্ছে না তো? আমার কিন্তু হচ্ছে না। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি আমার ছেলেদেরকেও বলি, একটু অ্যারেঞ্জমেন্ট রাখবে। মানে একটু যে বসার এই চট দিয়েছে বা চেয়ার যতটুকু দিতে পেরেছে, যদি 30টা লোক থাকে আমার ফুল এনার্জি দিয়ে বক্তব্য দেবো। আর 30,000 লোক থাকলেও, 3 লাখ লোক থাকলেও আমি ফুল এনার্জি দিয়ে দেবো। আমি লোক কত হয়েছে নিয়ে ভাবি না। আমার দরকার যাকে বুঝাতে এসেছি, যে টাইমটা দিচ্ছি জানি তোর মধ্যে 10টা লোকও বোঝে। তো এখানে যে একটা পয়েন্ট দিয়েছে নেশার কথা, আজকে দুঃখের বিষয়, 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল যে মুসলমান খাতরে মে হ্যায়, বলেছিল না? সাচার কমিটি সুপারিশগুলো দেখিয়ে আদিবাসীরা বিপদে আছে, দলিতরা বিপদে আছে, নমশূদ্ররা বিপদে আছে, মতুয়ারা বিপদে আছে, এই ধরনের বলে বলে ভোট চেয়েছিল না? মুসলমানরা ভেবেছিল এবার বিপদ থেকে কেউ উদ্ধার করতে এসেছে। কি দেখলাম? শিক্ষার নাই মুসলমানদের, স্বাস্থ্যের অবস্থা খারাপ, চাকরি নাই, ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, অনেক মিষ্টি মিষ্টি কথা বললো। মুসলমান ম্যাক্সিমাম ভোট দিয়ে জেতালো। কি দেখলাম? আপনারা এখানে এত এলাকার মানুষেরা আছেন, আপনারা একজন হাত তুলে আমাকে বলুন আপনার বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? একজন হাত তুলে অন্তত বললে আমি খুশি হব। কেউ আছে? কারো বুথে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি? এই কারো বুথে নাই? কি সত্যি বলছেন না আমার সাথে? আমার মন রাখার জন্য বলছেন? তাহলে ভাবুন, এখানে তো বিভিন্ন বুথের লোকজন আছেন, কিন্তু আমি একটা কথা বলবো, এখানে যে কজন আছে সবাই আমার সাথে সহমত হবে। মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলেছিল, স্বাস্থ্যের কথা বলেছিল, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল, চাকরির কথা বলেছিল। তার পরিবর্তে আমাদেরকে কি করেছে? পাড়ায় পাড়ায় লিগাল ইললিগাল মদের দোকান খুলে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এটার সাথে মনে হয় আমার সবাই সহমত হবে ভাই। মদের দোকান পাড়াতে পাড়াতে খুলে দেয়নি? গাঁজা থেকে শুরু করে অবৈধ নেশার, এই ভুল বলছি নাকি? তাই বলবো আপনাদেরকে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি আসছিলাম, ওপারে প্রচুর মা বোনেরা দাঁড়িয়ে আছে, মা বোনেদের থেকে শুরু করে বাপ ভাইদের বলবো আমাদের সুযোগ দিন। আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে আমরা রিসার্চ করে দেখেছি, আমরা গবেষণা করে দেখেছি, যে ক্রাইম গুলো হচ্ছে, যে অশান্তি গুলো হচ্ছে, যে নোংরামি গুলো হচ্ছে, তার 100টা নোংরামির মধ্যে মদ পান করে নেশাগ্রস্ত হয়ে প্রায় 70টা ক্রাইম এই নেশার জন্য হচ্ছে। আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা যদি সুযোগ দেন আমাদেরকে, লিগাল ইললিগাল প্রত্যেকটাই মদের দোকান, নেশার সমস্তটাই আমরা বন্ধ করব। আছে তো মদ মুক্ত রাজ্য, আছে তো, বিহারে চলে যান, গুজরাটে, আরো অনেক রাজ্য আছে। তাহলে পশ্চিমবাংলা পারবে না কেন? পশ্চিমা মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলে মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে। তোরা হই হই কর আর মারামারি কর, ওটা বন্ধ করতে হবে। বাপ ভাইদের বলবো, আপনি হয়তো ভাবছেন আমার ছেলেকে আমি কন্ট্রোল করছি, আপনার বাড়ির মেয়েটা আছে, আপনার যে জামাই হয়ে আসবে সে তো মাতাল হয়ে যাচ্ছে না তো? এটা ভাবতে হবে। আপনি আপনার ছেলেটাকে উঠাচ্ছেন, বসাচ্ছেন, ভুল পথে যেতে দিচ্ছেন না, কিন্তু আপনার ছেলের বন্ধুগুলোকে একটু ভাবুন। হাতের কাছে যদি আগুনের কাছে মোম থাকে, ও স্বাভাবিকভাবেই মোম গলবে। তা আমরা ওটাকে মোমটা, আগুনটা
মোমটা জ্বালি মানে আগুনটা দূরে সরাবো, এখানে রাখবো না। তাই লিগাল ইলিগাল মদের দোকান আমরা বন্ধ করে দেবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। ভাই যারা উপস্থিত হয়েছেন, অনেক কথা বলার ছিল। সুমাইদ আবার কি গো, এখানে 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 আপনাদের বর্ডার এলাকা তো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই। আমরা এখান থেকে তো মানে জোরে আওয়াজ দিলে বর্ডারে আওয়াজ চলে যাবে না, ওপার বাংলার লোক শুনতে পেয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে, কারণ দেশ আমাদের, দেশের নিরাপত্তার দায়িত্ব যেমন বিএসএফরা আছে বর্ডারে, অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে। অনুরোধ করবো আপনাদেরকে, কোনো রকম ভাবে না কোনো সমাজ বিরোধী দেশ বিরোধী শক্তি বর্ডারের ওপার থেকে এপারে এসে কোনো রকম ভাবে না গুটি মেরে ঝুপটি মেরে বসে থাকতে পারে। আমরা সবাই চাতক পাখির মতো এইদিকে নজর রাখবো। আমার দেশে বহির্বিশ্বের কোন শক্তি এসে না মাথা মারতে পারে, কোন অপশক্তি না আমার দেশে মাথা তুল চাড়া দিতে পারে। সেটাও কিন্তু বর্ডারে যেমন বিএসএফরা দেখছে, বর্ডার ছাড়া আমরা যারা নাগরিক আছি আমরা সেটাকে কঠোরভাবে দেখব। যদি মনে হয় ও পাড়ায় সে পাড়ায় পাড়ায় ওই রকম ঘুরঘুর করছে কোনো একটা কেউ মনে হচ্ছে, সাথে সাথে আমাদের লোকাল প্রশাসন পুলিশ বন্ধুরা আছে তাদেরকে ইনফর্ম করবেন। তাদেরকে বলতে যদি সাহস না পান আমাদেরকে বলবেন। ওই অপশক্তির কিন্তু জ্বর থেকে আমাদেরকে ধ্বংস করতে হবে, তাদের বীজ দাঁত ভাঙতে হবে। আমাদের দেশে কোনো রকম অরাজকতা আমরা করতে দেব না। হবে তো ভাই? এটা এটা মাথায় থাকবে তো?